আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি একটি দুর্দান্ত ক্রাইম থ্রিলার সিনেমার গল্প, যেটি কেরালায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। গল্পের শুরুতেই ধর্মাডম থানার পুলিশ একটি কুয়ার ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় মেয়ের লাশ উদ্ধার করে। ট্রেইনি পুলিশ অফিসার আজিব প্রথমে ঘটনাটিকে সাধারণ আত্মহত্যা ভেবে কেসটি বন্ধ করে দিতে যাচ্ছিল, কিন্তু এরপর একের পর এক এমন ভয়ঙ্কর মোড় সামনে আসে যার ফলে পুরো ঘটনাটি পরিণত হয় একটি জটিল ডাবল মার্ডার কেসে। একই সঙ্গে নিখোঁজ হয়ে যায় দুটি নিষ্পাপ শিশু। এখন প্রশ্ন হলো, নিজের শৈশবের ভয়ঙ্কর অতীতের সঙ্গে লড়াই করা আজিব কি শেষ পর্যন্ত আসল খুনিকে খুঁজে বের করতে পারবে? আর নিখোঁজ শিশু দুটিকে কি সে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারবে? চলুন আজকের গল্পে সেটাই জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আজিবকে। সে নতুন একজন পুলিশ অফিসার এবং বর্তমানে তার ট্রেনিং চলছে। আপাতত সে কেরালার কান্নুর জেলার ধর্মাডম পুলিশ স্টেশনে ট্রেইনি হিসাবে কাজ করছে। ট্রেনিং শেষ হলে তাকে অন্য কোথাও স্থায়ীভাবে পোস্টিং দেওয়া হবে। তবে ছোটবেলার একটি ভয়ঙ্কর ঘটনা আজিবের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। একবার বাবা মায়ের সঙ্গে ট্রেনে ভ্রমণ করার সময় জানালার পাশের সিট নিয়ে তার ছোট বোন পাতুর সঙ্গে ঝগড়া হয়। আজিব নিজের সিট ছাড়তে রাজি হয়নি, তাই পাতু পাশের একটি সিটে গিয়ে বসে। কিছুক্ষণ পর টিকিট চেক করার জন্য টিটি সেখানে আসে। তখন ট্রেনের কামরায় বেশ ভিড় জমে যায়। কিছুক্ষণ পর ভিড় সরে গেলে আজিব দেখতে পায় পাতু যে সিটে বসেছিল সেটি খালি। পাতু হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর কোথাও পাওয়া যায়নি। সেই ঘটনার পর থেকে আজিবের মনে ট্রেন নিয়ে ভয় ঢুকে যায়। এরপর সে আর কখনো ট্রেনে ওঠেনি। এমনকি ট্রেনের শব্দ শুনলেও সে ভয় পেয়ে যেত। প্রায়ই দুঃস্বপ্ন দেখে মাঝরাতে তার ঘুম ভেঙে যেত। এর মধ্যে আজিবের মা অনেক আগেই মারা গিয়েছিলেন। বর্তমানে সে পুলিশ কোয়ার্টারে তার অসুস্থ বাবার সঙ্গে স্ত্রীকে নিয়ে থাকে। আজিবের স্ত্রী বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো, কারণ সে আইপিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। চাকরির শুরুটা অবশ্য আজিবের জন্য বেশ ভালোই ছিল। থানার সিনিয়র থেকে শুরু করে জুনিয়র সবাই তার সঙ্গে ভালো ব্যবহার করত। জয় নামের একজন পুলিশ অফিসারও তার স্ত্রীকে নিয়ে আজিবের পাশের কোয়ার্টারেই থাকত। বয়স হয়ে গেলেও তাদের কোনো সন্তান ছিল না, তাই তারা চিকিৎসা করাচ্ছিল। জয় এবং তার স্ত্রী দুজনেই খুব ভালো মানুষ ছিল। তারা প্রায়ই নিজেদের বাড়িতে রান্না করা খাবার আজিবের জন্য নিয়ে আসতো। আজিব তার স্থানীয় ভাষার পাশাপাশি হিন্দি এবং ইংরেজিতেও খুব ভালো কথা বলতে পারত। অন্যদিকে থানায় মধু নামে একজন কনস্টেবল ছিল। তার দায়িত্ব ছিল ফোন রিসিভ করা, কিন্তু নিজের স্থানীয় ভাষা ছাড়া অন্য কোনো ভাষা সে ভালোভাবে জানত না। তাই যখনই হিন্দি বা অন্য কোনো ভাষার ফোন আসতো, মধু বেশ ঘাবড়ে যেত। তখন আজিবই তাকে ফোনে কথা বলতে সাহায্য করত। থানার এসআই আজিবকে সিনিয়র অফিসার নন্দা কুমারের অধীনে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন। কিভাবে কোনো কেস সামলাতে হয়, কিভাবে তদন্ত শুরু করতে হয় এবং তদন্তকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, এসবই নন্দকুমার আজিবকে শিখাচ্ছিলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ আজিবের কাছে এমন একটি কেস আসে যা তার পুরো জীবনে বদলে দিতে চলেছিল। একদিন থানায় হঠাৎ একটি ফোন আসে। খবর পাওয়া যায় একটি কুয়ার ভেতর একটি লাশ পড়ে আছে। আজিব সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় কুয়ার পানির মধ্যে একটি মেয়ের লাশ ভাসছে। লাশ দেখতে পেয়ে আশেপাশে প্রচুর মানুষ জড়ো হয়ে গিয়েছিল। তখনও নন্দকুমার ঘটনাস্থলে পৌঁছাননি, তাই আজিব ফোন করে তাকে জিজ্ঞাসা করে এখন কি করা উচিত। নন্দকুমারের নির্দেশ অনুযায়ী আজিব প্রথমে ফায়ার ব্রিগেডে ফোন করে তাদের ঘটনাস্থলে আসতে বলে। কিছুক্ষণ পর ফায়ার ব্রিগেডের দল এসে কুয়োর ভেতর থেকে লাশটি উদ্ধার করে। লাশটি বেশ কয়েকদিন পুরনো হওয়ায় ইতিমধ্যেই পচে গিয়েছিল, আর সেখান থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হচ্ছিল। জীবনে প্রথমবার আজিব এত কাছ থেকে পচে যাওয়া একটি লাশ দেখছিল। দুর্গন্ধে তার প্রচন্ড অস্বস্তি হচ্ছিল, কিন্তু সে একজন পুলিশ অফিসার, তাই দায়িত্ব তো পালন করতেই হবে। এর মধ্যেই নন্দকুমার ঘটনাস্থলে এসে বাকি বিষয়গুলো নিজের হাতে নেন। লাশটি উপর হয়ে পড়েছিল, তাই আজিবকেই হাত দিয়ে লাশটি সোজা করতে হয়।
প্রাথমিক তদন্তে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়নি। আশেপাশের লোকজনের মধ্যে কেউ মেয়েটিকে চিনতে পারেনি। তাই আপাতত ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধরে নেওয়া হয় এবং লাশটি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেদিন বাড়িতে ফেরার পরও আজিব বারবার নিজের হাত ধুতে থাকে। সে ঠিকমতো কিছু খেতেও পারছিল না, কারণ সেই পচা লাশের দুর্গন্ধ যেন এখনো তার নাকের মধ্যে লেগেছিল। ঠিক তখনই জয় এবং তার স্ত্রী আজিবের জন্য বিরিয়ানি নিয়ে আসে। আজিবের অবস্থা দেখে জয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, সময় গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। নতুন অফিসার হিসাবে এসআই এই কেসটি তদন্তের দায়িত্ব আজিবের উপরে দিয়ে দেন। হাসপাতাল থেকে ডাক্তার জানায় মেয়েটির শরীরে বাইরে থেকে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে বিস্তারিত তথ্য পোস্টমর্টমের রিপোর্ট আসার পরই জানা যাবে। সব মিলিয়ে ঘটনাটি এখনো আত্মহত্যা বলেই মনে হচ্ছিল, কিন্তু তদন্তের সবচেয়ে বড় সমস্যা ছিল এই অজ্ঞাত পরিচয় মেয়েটি আসলে কি। আর ঠিক এখান থেকেই আজিবের তদন্তের শুরু হতে চলেছিল একের পর এক ভয়ঙ্কর রহস্যের উন্মোচন। এরপর আজিব লক্ষ্য করে যে মেয়েটির হাতে কন্নড় ভাষায় একটি ট্যাটু করা আছে। তার মনে হয় মেয়েটি হয়তো স্থানীয় বাসিন্দা নয় এবং কাজের সন্ধানে অন্য কোনো জায়গা থেকে এখানে এসেছিল। আজিব ও জয় প্রথমে যেখানে লাশটি পাওয়া গিয়েছিল সেই জায়গাটি ভালোভাবে পরিদর্শন করে। এরপর তারা বাইরে থেকে আসা শ্রমিকদের এলাকায় যায়। সেখানে একটি ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টার থেকে শ্রমিকদের তালিকা সংগ্রহ করে তারা তামিলনাড়ু থেকে আসা শ্রমিকদের একটি বস্তিতে পৌঁছে যায়। সেখানে দুর্গা নামের এক মহিলা প্রথমে বেশ ইতস্ত করলেও শেষ পর্যন্ত মুখ খুলে। দুর্গা জানায় মৃত মেয়েটির নাম শুভা, আর শুভার হাতে কন্নড় ভাষায় যে ট্যাটুটি লেখা ছিল সেটি আসলে তার স্বামী রাজুর নাম। এই গুরুত্বপূর্ণ সূত্র পাওয়ার পর আজিব সেই কনস্ট্রাকশন সাইটে যায় যেখানে শুভা কাজ করত। সেখানে শিবু নামের এক সুপারভাইজার জানায় প্রায় 10 দিন আগে শুভার স্বামী রাজুই তাকে এখানে কাজে নিয়ে এসেছিল। এরপর আজিব শুভার থাকার জায়গার ঠিকানা জানতে পারে। জায়গাটা ছিল কুদেবিলি রেলওয়ে স্টেশনের কাছে। আজিব ও জয় সেখানে গিয়ে শুভার স্বামী কিংবা তার সন্তানদের কাউকেই দেখতে পায় না। তবে বাড়িটি তল্লাশি করার সময় তারা কয়েকটি ছবি খুঁজে পায়। একটি ছবিতে শুভার সঙ্গে তার স্বামী রাজু এবং একজন জনপ্রিয় অভিনেতাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির নিচে সান্নাবাসা স্টুডিওর নাম লেখা ছিল। স্টুডিওটি ছিল চিত্রাহালি এলাকায়। আজিব ও জয় চিত্রাহালিতে পৌঁছে একটি চায়ের দোকানে রাজুর ছবি দেখিয়ে তার সম্পর্কে খোঁজ নিতে থাকে। ঠিক তখনই ভাগ্য তাদের সহায় হয়। রাজু নিজেই সেখানে এসে হাজির হয়। আজিব ও জয় রাজুকে সঙ্গে নিয়ে থানায় ফেরার জন্য রওনা দেয়। আজিব ট্রেনে উঠতে পারত না, তাই তারা বাসে করে যাত্রা শুরু করে। পথে রাজু তার জীবনের গল্প বলতে শুরু করে। রাজু জানায় আগে তারা তামিলনাড়ুতে থাকতো। সেখানে সে খেলনা তৈরি করে বিক্রি করত, কিন্তু এক ভয়াবহ বন্যায় তাদের সবকিছু পানিতে ডুবে যায়। এরপর তারা বদুকালী এলাকায় চলে আসে। সেখানে থেকে যাওয়ার পথে বাসের মধ্যে তার সঙ্গে শুভার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় ভালোবাসায় পরিণত হয়। শুভা তার হাতে রাজুর নামে ট্যাটু করেছিল। এরপর দুজন বিয়ে করে নেয়। তাদের 2টি সন্তান হয়, মিনু ও দেব। পরে কাজের সন্ধানে তারা চিত্রাহালি এলাকায় চলে আসে। সেখানে শুভার দূর সম্পর্কের ভাই গণেশের সঙ্গে তাদের দেখা হয়। গণেশ তাদের থাকার জন্য একটি বাড়ি দেয় এবং রাজুর জন্য একটি কাজের ব্যবস্থা করে দেয়। কিন্তু রাজু রাত পর্যন্ত কাজ করত, ফলে ধীরে ধীরে শুভার সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। এক রাতে বাড়ি ফিরে রাজু শুভা ও গণেশকে খুব কাছাকাছি অবস্থায় দেখতে পায়। রাজুর হৃদয় ভেঙে যায়। তবু সংসারটা ঠিক করার চেষ্টা হিসাবে সে গণেশকে কিছু না জানিয়ে শুভা ও সন্তানদের নিয়ে কুতুবিলি চলে যায়। সেখানে গিয়ে ভুবনের শুভার জন্য একটি কনস্ট্রাকশন সাইটে কাজের ব্যবস্থা করে দেয়। রাজু অন্য জায়গায় কাজ শুরু করে। কিছুদিন তাদের জীবন আবার স্বাভাবিকই চলতে থাকে, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। গণেশ সেখানেও তাদের কাছে পৌঁছে যায়, আর শুভা আবারও গণেশকে নিজের জীবনে জায়গা দেয়। এই বিষয়টি রাজু আর মেনে নিতে পারেনি, তাই সে মিনু ও দেবকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং শুভাকে গণেশের কাছেই রেখে দেয়। এরপর সে সন্তান দুটিকে বেলুড়ে তার বোনের বাড়িতে রেখে আবার চিত্রাহালিতে ফিরে এসে কাজ করতে থাকে। রাজু তখনও জানতো না যে শুভার মৃত্যু হয়ে গেছে।
থানায় এসে যখন সে মর্গে সুভার লাশ দেখতে পায় তখন ভেঙে পড়ে এবং কান্নায় ফেটে পড়ে। রাজুর পুরো কথা শোনার পর সবারই মনে হয় সে সম্ভবত নির্দোষ। ফলে পুলিশের সন্দেহের পুরো তীর গিয়ে পড়ে গণেশের দিকে। রাজু জানায় সুভার সঙ্গে তার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই সে সুভার লাশ নিজের সঙ্গে নিয়ে যেতে চায় না। শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত সে থানাতেই থাকে। সব কাজ শেষ হওয়ার পর জয় সহানুভূতি দেখে রাজুকে বাড়ি ফেরার ভাড়ার টাকাটাও দিয়ে দেয়। এরপর আজিফ কেসটি ক্লোজ করে রিপোর্ট জমা দেওয়ার জন্য এসআই এর কাছে যায়, কিন্তু রিপোর্ট দেখেই এসআই আজিফের উপর প্রচন্ড রেগে যান, কারণ কোনো প্রমাণ ছাড়াই শুধু রাজুর কথার উপর বিশ্বাস করে আজিফ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এসআই তাকে বুঝিয়ে দেন রাজু যদি মিথ্যা বলে থাকে তাহলে এটি ছিল আজিফের প্রথম বড় কেস, তাই সে এই দিকটি আগে ভেবে দেখেনি। এখন তার মনে নতুন সন্দেহ তৈরি হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুভার শেষকৃত্য সম্পূর্ণ হয়ে গেছে এবং রাজু সেখান থেকে চলে গেছে। এরপর আজিফ পোস্টমর্টমের রিপোর্ট সংগ্রহ করার জন্য ডাক্তার অ্যান্থনির কাছে যায়। ডাক্তার অ্যান্থনি রিপোর্ট দেখে এমন একটি সত্য জানান যা আজিফকে পুরোপুরি স্তব্ধ করে দেয়। তিনি বলেন সুভার মৃত্যু কুয়োর পানিতে ডুবে হয়নি, এমনকি সে আত্মহত্যাও করেনি। কারণ সুভা যদি সত্যি কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করত তাহলে তার ফুসফুসে পানি থাকার কথা। কিন্তু রিপোর্টে আরো ভয়ঙ্কর একটি বিষয় পাওয়া গেছে। সুভার মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল, অর্থাৎ সুভাকে কেউ আঘাত করে হত্যা করেছে এবং পরে তার লাশ কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট হাতে নিয়ে আজিফ স্তব্ধ হয়ে যায়। যে ঘটনাকে সে প্রথমে সাধারণ আত্মহত্যা ভেবেছিল সেটি এখন পরিণত হয়েছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডে। থানায় ফিরে আজিফ চুপচাপ নিজের ডেস্কে বসে থাকে, কারণ তার বুঝতে বাকি থাকে না যে ক্যারিয়ারের প্রথম কিছুই সে বড় একটি ভুল করে ফেলেছে। ঠিক তখনই টিভিতে সুভার মৃত্যুর খবর দেখে রাজুর মা ও বোন থানায় আসে। তাদের কাছ থেকে জানা যায় রাজু গত 1 বছর ধরে বাড়িতেই আসেনি। তার বোন আরও জানায় তাদের বাড়ি বেলুড়ে নয়, বরং চিত্রায়, অথচ বেলুড় আসলে জঙ্গলে ঘেরা একটি এলাকা। তাহলে প্রশ্ন দাঁড়ায়, রাজুর বোনের কাছে যদি বাচ্চারা না থাকে তাহলে তারা কোথায়? এরপর পুলিশের কাছে থাকা ছবিটি রাজুর পরিবারের লোকদের দেখানো হলে তারা অবাক হয়ে জানায় ছবির ওই ব্যক্তি আসলে রাজু নয়, সে সুভার দূর সম্পর্কের ভার ভুবনেশ। এই কথা শুনে আজিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এতক্ষণ যাকে রাজু ভেবে তদন্ত করা হচ্ছিল আসলে সে ভুবনেশ। এসআই আজিব জয় এবং নন্দা কুমারের উপর প্রচন্ড রেগে যান। তিনি তাদের এই কেস সমাধান করার জন্য মাত্র 1 সপ্তাহের সময় দেন। আজিব তার টিম নিয়ে ভুবনেশের এলাকায় যায়। সেখানেই একটি অনুষ্ঠানে ভুবনেশ জুয়া খেলছিল। পুলিশকে দেখে সে পালানোর চেষ্টা করে, কিন্তু অনেকটা পথ ধাওয়া করার পর আজিব শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে। থানায় এনে জিজ্ঞাসাবাদ করতে ভুবনেশ নিজের আসল পরিচয় এবং সুভার সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করে। সে জানায় ছোটবেলা থেকে সে আর সুভা একে অপরকে ভালোবাসত, কিন্তু পরে সুভার বিয়ে হয়ে যায় রাজুর সঙ্গে। তাদের সংসারে যখন আর্থিক সমস্যা দেখা দেয় তখন ভুবনেশ্বরী তাদের হালিতে নিয়ে আসে। রাজু কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকত, ফলে ধীরে ধীরে সুভার সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। সেই সুযোগে সুভা আবার ভুবনেশ্বরের কাছাকাছি চলে আসে। এক রাতে রাজু তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে। প্রচন্ড রাগ ও কষ্টে সে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর ভুবনেশ সুভাকে নিয়ে কুদুবিলেতে চলে আসে, কিন্তু সুভার হাতে তখনও রাজুর নামে ট্যাটু ছিল। তাই সুভার পরামর্শে ভুবনেশ সবার সামনে নিজেকে রাজু বলে পরিচয় দিতে শুরু করে, যাতে সবাই তাদের স্বামী স্ত্রী মনে করে। ভুবনেশ সুভার 2 সন্তানকেও নিজের সন্তান হিসাবে মেনে নেয়, কিন্তু একদিন শুটিংয়ের কাছ থেকে ফিরে সে দেখে বাড়িতে বাচ্চারা নেই। সুভা তাকে জানায় রাজু এসে বাচ্চাদের নিয়ে গেছে। বরং সুভা এতে খুশি হয়েছিল, কারণ তার মনে হয়েছিল এবার তাদের ঝামেলা থেকে মুক্তি পাওয়া গেল। কিন্তু এই কথা ভুবনেশ কিছুতেই মেনে নিতে পারে না। রাগের মাথায় সে সুভাকে একটি চড় মারে। চড় খেয়ে সুভার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং তার মাথা পিছনে থাকা একটি পাথরের সঙ্গে জুড়ে ধাক্কা খায়। ঘটনাস্থলে সুভার মৃত্যু হয়। ভয়ে ভুবনেশ গভীর রাতে সুভার লাশ সরাতে বের হয়, কিন্তু ঠিক তখনই কাজ দিয়ে পূজা করতে যাওয়া একদল মানুষ চলে আসছিল। তাই সে লাশটি কুয়োর পাশে রেখে নিজে লুকিয়ে পড়ে।
দলটি চলে যাওয়ার পর ভুবনেশ যখন লুকোনোর জায়গা থেকে বেরিয়ে আসে তখন দেখে শোভার লাশ কোনোভাবে কুয়ার ভেতর পড়ে গেছে। ভুবনেশ্বরের এই স্বীকারোক্তির পর পুলিশ শোভার কেসটি আপাতত বন্ধ করে দেয়। খবরটি টিভি চ্যানেলেও ছড়িয়ে পড়ে, কিন্তু তখনও কেউ জানত না আসল রহস্যের মাত্র শুরু হয়েছে। ভুবনেশকে পরবর্তী বিচারের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়। এর কয়েকদিন পর আজিব থানায় বসে মধুর কাছে থাকা পুরনো ফোন কলের ফাইলগুলো দেখছিল। হঠাৎ একটি বিষয় তার নজরে আসে। অনেক আগে বেলুরের জঙ্গল এলাকা থেকে একটি নিখোঁজ সংক্রান্ত রিপোর্ট এই থানায় পাঠানো হয়েছিল। সেখানে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গিয়েছিল। পরিচয় জানা না যাওয়ায় আশেপাশে সব থানায় সেই খবর পাঠানো হয়েছিল। ঠিক তখনই আজিবের মনে পড়ে যায় ভুবনেশ বলেছিল তার বোন বেলুরে থাকে, কিন্তু এত জায়গা থাকতে ভুবনেশ তার মিথ্যা গল্পে বেলুরের নামই কেন বলেছিল। এই প্রশ্নই আজিবের মনে নতুন সন্দেহ তৈরি করে। বিষয়টি নিশ্চিত করার জন্য সে বেলুর থানায় যোগাযোগ করে এবং নিজেই সেখানে চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে কয়েকদিন আগে জঙ্গলের ভেতর একটি পুড়ে যাওয়া লাশ পাওয়া গিয়েছিল। শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পাশে একটি অর্ধেক পোড়া লণ্ঠনও পাওয়া গিয়েছিল। ফরেনসিক রিপোর্টে জানা যায় লাশ এবং লণ্ঠন দুটোর উপরেই এক ধরনের রাসায়নিক চিহ্ন পাওয়া যায়। অর্থাৎ যে ব্যক্তি লাশটিতে আগুন লাগিয়েছিল সেই একই ব্যক্তি লণ্ঠনটিও ব্যবহার করেছিল। লণ্ঠনের পিছনে একটি দোকানের নাম লেখা ছিল। আজিব সেই দোকানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে এটি কোনো সাধারণ লণ্ঠন ছিল না। এটি একটি সিনেমার শুটিংয়ের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। একটি গানের সেট সাজানোর জন্য এমন 20টি লণ্ঠন তৈরি করা হয়েছিল। আর এখানে আজিব আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে যায়। ভুবনেশও সিনেমার শুটিংয়ের সঙ্গে যুক্ত ছিল। তার হাতেও ছিল পোড়ার দাগ। এবার আজিবের মাথায় একের পর এক সবকটি ঘটনা জুড়ে যেতে থাকে। সে সঙ্গে সঙ্গে জেলে গিয়ে ভুবনেশকে হেফাজতে নিয়ে আসে এবং কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে ভুবনেশ কিছুতেই মুখ খুলতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত চাপের মুখে সে ভেঙে পড়ে। আর তখনই সামনে আসে আরো ভয়ঙ্কর এক সত্য। ভুবনেশ জানায় রাজু যখন শোভা ও তাকে একসঙ্গে দেখে ফেলেছিল তারপর থেকে রাজু শোভার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে মারধর করতে শুরু করে। ফলে শোভার মনেও রাজুর প্রতি প্রচন্ড ঘৃণা তৈরি হয়। একদিন শোভা ভুবনেশকে বলে এভাবে চলতে থাকলে রাজু একদিন তাকে মেরেই ফেলবে। এরপর একদিন রাজু তার অটোরিকশা নিয়ে শোভার বাড়িতে আসে এবং বাচ্চাদের সামনে শোভাকে মারধর করতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে ভুবনেশও এসে পৌঁছায়। সেদিন তার সঙ্গে মদও ছিল। সে চেয়েছিল সবাই মিলে বসে একটু মদ খাবে। কিছুক্ষণ মদ খাওয়ার পর রাজু পুরোপুরি মাতাল হয়ে যায়। আগে থেকেই তার মাথা গরম ছিল। নেশার ঘুরে সে শোভার সঙ্গে ভুবনেশের সম্পর্কের কথা তুলে তাকে অপমান করতে শুরু করে এবং আচমকায় ভুবনেশের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এখান থেকেই ঘটতে থাকে সে ভয়ঙ্কর ঘটনা। মারামারির এক পর্যায়ে শোভা একটি দড়ি তুলে ভুবনেশের দিকে এগিয়ে দেয়। তার ইশারা ছিল একেবারেই পরিষ্কার। ভুবনেশ সেই দড়ি রাজুর গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এরপর ভুবনেশ ও শোভা মিলে রাজুর লাশ নিয়ে বেলুরের জঙ্গলের দিকে যায়। সিনেমার শুটিংয়ে ব্যবহৃত লণ্ঠনগুলো ভুবনেশের খুব পছন্দ ছিল, তাই সে একটি লণ্ঠন নিজের কাছে রেখে দিয়েছিল। বেলুরের জঙ্গলে গিয়ে ভুবনেশ রাজুর লাশের উপর পেট্রোল ঢেলে দেয়। এরপর লণ্ঠন দিয়ে লাশে আগুন লাগাতে যায়। সেই সময় লণ্ঠনটি শোভার হাতেই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আগুন লণ্ঠনেও ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ভুবনেশের হাতেও লাগে এবং তার হাত কিছুটা পুড়ে যায়। এরপর তারা রাজুর লাশ পুড়িয়ে ফেলে এবং দেব ও মিনাকে নিয়ে কাদুবিলিতে ফিরে আসে। সেই সময় থেকেই ভুবনেশ সবার সামনে নিজেকে রাজু হিসাবে পরিচয় দিতে থাকে। কিছুদিন সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সমস্যা শুরু হয় যখন শোভা ভুবনেশের সঙ্গে তার বাড়িতে যেতে চায়। সে চেয়েছিল ভুবনেশ তাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যাক, কিন্তু ভুবনেশ এতে রাজি হয় না, কারণ সে আগে থেকে বিবাহিত ছিল এবং তার নিজের সন্তানও ছিল।
ভুবনেশের এই সিদ্ধান্তে শোভা প্রচণ্ড রেগে যায় এবং তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে হুমকি দেয় ভুবনেশ যদি তাকে বিয়ে না করে তাহলে সে রাজুর হত্যার পুরো সত্য পুলিশকে জানিয়ে দেবে। ভুবনেশ কোনোভাবেই নিজের সাজানো সংসার ভাঙতে চাচ্ছিল না, একই সঙ্গে সে জেলেও যেতে চাচ্ছিল না। তাই এক রাতে শোভা যখন ঘুমিয়েছিল তখন ভুবনেশ বালিশ দিয়ে তার মুখ চেপে ধরে তাকে হত্যা করে। এরপর শোভার লাশ গুম করতে যাওয়ার সময় সে দেখে পূজা করতে যাওয়া একদল মানুষ ওই পথ দিয়েই আসছে। তাই সে লাশটি কুয়োর পাশে রেখে নিজে লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর লাশটি কোনোভাবে কুয়োর ভিতর পড়ে যায়। ফলে রাজুর লাশের মতো শোভার লাশও গোপনে গুম করা আর সম্ভব হয় না। তবে এখানে তদন্তে আরো একটি বড় প্রশ্ন সামনে আসে। রাজু যদি আগেই মারা গিয়ে থাকে তাহলে শোভার দুই সন্তান দেব ও মীনা কোথায়? ভুবনেশ জানায় শোভাকে হত্যা করার পর প্রথমে সে দেব ও মীনাকে ফেলে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এতদিনে বাচ্চা দুটির প্রতি তার একটা মায়া তৈরি হয়ে গেছিল। তাই সে তাদের খাবার খাইয়ে রেল স্টেশনে নিয়ে যায়। এরপর বাচ্চাদের একটি ট্রেনে উঠিয়ে দিয়ে খাবার আনার কথা বলে ট্রেন থেকে নেমে যায়। তারপর আর ফিরে আসেনি। এখন দেব ও মীনা কোথায় সেটা ভুবনেশ নিজেও জানত না। পরে রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে ভুবনেশ এই কথাটি সত্যিই বলছে। অবশেষে শোভা ও রাজু দুজনের হত্যাকারীকেই খুঁজে পাওয়া যায়, কিন্তু সেই দুটি নিষ্পাপ শিশু তখনও নিখোঁজ। এই ঘটনায় আজিবের নিজের পুরনো কষ্ট আবারও সামনে চলে আসে, কারণ ছোটবেলায় সেও ট্রেনের মধ্যে তার বোন পাথুকে হারিয়েছিল। তাই আজিব এবার প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সে দেব ও মীনাকে খুঁজে বের করবে। এরপর দেশের বিভিন্ন থানায় দেব ও মীনার ছবি পাঠানো হয়। অনাথ আশ্রমগুলোতে খোঁজ নেওয়া শুরু হয়। কোথাও কোনো নিখোঁজ ভাই বোনের খবর পাওয়া গেলে আজিব ছুটে যায়, কিন্তু এত চেষ্টা করে দেব ও মীনার কোনো সন্ধানই পাওয়া যায় না। শেষ পর্যন্ত আজিব একটি বড় সিদ্ধান্ত নেয়। বোনকে হারানোর সেই দুর্ঘটনার পর থেকে সে আর কখনো ট্রেনে ওঠেনি। ট্রেনের নাম শুনলে তার পুরনো ভয় ফিরে আসতো, কিন্তু এবার দেব ও মীনাকে খুঁজে বের করার জন্য নিজের সেই ভয়কে জয় করার সিদ্ধান্ত নেয় আজিব। যে স্টেশন থেকে ভুবনেশ দেব ও মীনাকে ট্রেনে তুলে রেখে চলে গিয়েছিল, আজিব ঠিক সেই স্টেশন থেকেই নিজের নতুন যাত্রা শুরু করে। আজিব একটি স্টেশনে নেমে দেব ও মীনার ছবি মানুষকে দেখিয়ে জিজ্ঞাসা করতে থাকে কেউ কি তাদের দেখেছে, কিন্তু কোনো লাভ হয় না। বছরের পর বছর নিজের ভয়কে বুকে চেপে রেখে ট্রেন ভ্রমণ করেও আজিব শিশু দুটির কোনো সন্ধান পায় না। তার উপর আরো একটি সমস্যা ছিল, আজিবের কাছে থাকা ছবিটি ছিল দেব ও মীনার একেবারে ছোটবেলার ছবি। এতদিনে তাদের চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই শুধু পুরনো ছবি দেখিয়ে তাদের খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। অনেক খোঁজাখুঁজির পর একসময় আজিব প্রায় হালই ছেড়ে দেয়। ঠিক তখনই একদিন জয় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আজিবের বাড়িতে আসে। আজিব তাকে জানায় যেসব জায়গা থেকে খবর এসেছে সে প্রায় সব জায়গাতেই গিয়েছে, কিন্তু বাচ্চাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। শুধু এক সপ্তাহ আগে মুম্বাইয়ের একটি থানা থেকে খবর এসেছিল, সেখানে যাওয়াটাই এখন বাকি আছে। আজিবকে এতটা ভেঙে পড়তে দেখে জয় বলে, আরেকবার শেষ চেষ্টা করে দেখি, এবার আমিও তোমার সঙ্গে যাব। যদি সত্যি ওরা দেব আর মীনা হয় তাহলে চেষ্টা না করার আফসোস সারা জীবন থেকে যাবে। জয় এবং তার স্ত্রীর মনেও কষ্ট ছিল, কারণ তাদের নিজেদের সন্তান হচ্ছিল না, অথচ কেউ নিজের দুটো ছোট সন্তানকে রেল স্টেশনে অসহায় অবস্থায় ফেলে চলে গেছে। আসলে শিশু দুটিকে খুঁজে বের করার কাজটি আজিব নিজের দায়িত্ববোধ থেকেই করে যাচ্ছিল, কারণ শোভার হত্যার কেস তো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে আজিবের ট্রেনিং শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি ছিল। তার আগেই সে দেব ও মীনাকে খুঁজে বের করতে চেয়েছিল, কারণ ট্রেনিং শেষ হওয়ার পর তার কোথায় ট্রান্সফার বা পোস্টিং হবে সে নিজেও জানতো না। তার থেকেও বড় কথা, যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটিকে খুঁজে পাওয়া না যাচ্ছে ততক্ষণ আজিবের কাছে এই কেসটি অসম্পূর্ণ ছিল। তাই শেষ সুযোগ মনে করে আজিব ও জয় মুম্বাইয়ের সেই থানায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে দেব ও মীনা মানব পাচারকারী একটি চক্রের হাতে পড়েছে। সেই থানার ডিএসপি ছিলেন একজন মহিলা পুলিশ অফিসার। তিনি জানান বেশ কিছুদিন ধরে তিনি এই মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে গোপন মিশনে কাজ করছেন। তার উদ্দেশ্য ছিল পুরো চক্রটিকে মূল থেকে ধ্বংস করা। ডিএসপি আজিব ও জয়কে জানান বাচ্চাদের কোথায় রাখা হয়েছে। এরপর তিনি তার বিশ্বস্ত অফিসার পেডনেকারকে তাদের সঙ্গে পাঠান, যাতে বাচ্চাদের শনাক্ত করা যায়। পেডনেকার তাদের শহরের সরু গলির ভেতর দিয়ে নিয়ে সেই চক্রের
আস্তানায় পৌঁছে দেয়। সেখানে গিয়ে বোঝা যায় পেডনেকার এবং ডিএসপির সঙ্গে ওই চক্রের নেতার আগে থেকেই যোগাযোগ ছিল। ডিএসপির কথা শুনে লোকটি বাচ্চাদের দেখাতে রাজি হয়। এরপর সে নিজের একজন লোককে ডেকে আজিব, জয় এবং পেডনেকারকে ভেতরে নিয়ে যেতে বলে। ভেতরে ঢুকে আজিব বুঝতে পারে সেখানে শুধু শিশু পাচারই হয় না, বিভিন্ন জায়গা থেকে ধরে আনা অনেক মেয়েকেও জোর করে অপরাধমূলক ও যৌন শোষণের কাজে ব্যবহার করা হয়। এই দৃশ্য দেখে আজিবের মন ভারী হয়ে যায়। তার মনে হঠাৎ প্রশ্ন জাগে, তার ছোট বোন পাথুর সঙ্গেও কি এমন কিছু ঘটেছিল? এরপর ওই লোকটি তাদের একটি বড় ঘরের ভিতর নিয়ে যায়। ঘরটি ছিল অসংখ্য ছোট ছোট শিশুর ভিড়ে ভর্তি। তাদেরকে কোথা থেকে ধরে এনে এখানে আটকে রাখা হয়েছে তার কোনো হিসাবই নেই। আজিব একে একে প্রত্যেক শিশুর মুখ দেব ও মিনার পুরনো ছবির সঙ্গে মিলিয়ে দেখতে থাকে। তার আশা ছিল হয়তো এই শিশুদের মধ্যেই কোথাও দেব আর মিনা রয়েছে। এই সময় আজিব ও জয় দুজনের মনেই একই অদ্ভুত কষ্ট হচ্ছিল, কারণ তারা যদি দেব ও মিনাকে খুঁজে পায় তাহলে হয়তো শুধু ওই দুটি শিশুকেই উদ্ধার করতে পারবে, কিন্তু ঘরে থাকা এতগুলো নিষ্পাপ শিশু তখনও ওই অপরাধীদের হাতে বন্দি থেকে যাবে। কিন্তু অনেক খোঁজার পরও দেব ও মিনার কোনো সন্ধান পাওয়া যায় না। হতাশ হয়ে আজিব যখন সেখান থেকে ফিরে আসতে শুরু করে, ঠিক তখনই হঠাৎ তার চোখ ঘরের এক কোণে গিয়ে আটকে যায়। সেখানে দুজন শিশু চুপচাপ বসেছিল। হ্যাঁ, তারা আর কেউ নয়, দেব ও মিনা। এতদিনের কঠিন পরিশ্রমের পর যখন আজিব প্রায় হাল ছেড়ে দিয়েছিল, ঠিক সেই শেষ চেষ্টাতেই অবশেষে সে শোভার দুই সন্তানকে খুঁজে পেয়ে যায়। আজিব ও জয় তাদের সঙ্গে নিয়ে ধর্মডোম থানার উদ্দেশ্যে রওনা হয়। ততক্ষণ এই খবর মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। আর যখন আজিব দুই শিশুকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছায়, তখন থানার বাইরে ইতিমধ্যে সাংবাদিকদের বিশাল ভিড় জমে গেছে। সাংবাদিকদের ভিড়ে পুরো থানা চত্বর যেন জমজমাট হয়ে ওঠে। নতুন এই পুলিশ অফিসারের অসাধারণ সাফল্যের খবর মুহূর্তের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে যায়। দেব আর মিনা তাদের মা বাবা দুজনকেই হারিয়েছিল, এটা সত্যি, কিন্তু ভাগ্য ভালো থাকায় অন্তত তারা সেই ভয়ঙ্কর মানব পাচারকারী চক্রের হাত থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিল। এখন তাদের নতুন জীবনের ব্যবস্থা হয় সরকারি তত্ত্বাবধান করা হবে, অথবা কোনো ভালো পরিবারে তাদেরকে দত্তক নেবে। দেব আর মিনাকে খুঁজে পাওয়ার পরই সুভার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়ে যায়। বন্ধুরা, সুভার এই হত্যাকাণ্ডের ঘটনা শুধু একটি খুনের তদন্ত ছিল না, এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে একটি পরকীয়া সম্পর্ক কিভাবে একটি সাজানো পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। আর এই মামলার তদন্ত করতে গিয়ে একজন নতুন পুলিশ অফিসার মানবতার এমন এক ভয়ঙ্কর রূপের মুখোমুখি হয়, সমাজের জেদ অন্ধকার দিকটি আমাদের বেশিরভাগ মানুষের চোখের আড়ালে থেকে যায়। তাই আমাদেরও দায়িত্ব রয়েছে চারপাশের অসহায় শিশুদের ব্যাপারে সবসময় সতর্ক থাকা এবং তাদের যতটা সম্ভব সাহায্য করা। একসঙ্গে নিজেদের সন্তানদেরও নিরাপদ রাখা জরুরি, যাতে কোনো অপরাধী চক্র তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে। এই বার্তা দিয়েই আজকের ভিডিও শেষ করছি। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং এমন আরো মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।